আসসালামু আলাইকুম। শুভ দিন শ্রোতাবৃন্দ। স্বাগত জানাচ্ছি এমইটিভির আজকের বিশেষ আয়োজনে। আমাদের এই অনুষ্ঠানটির মূল লক্ষ্যই হলো দেশ ও দেশের বাইরে, বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবময় অবদানকে আপনাদের সামনে তুলে ধরা। বাংলাদেশ সেনাবাহিনীর এই অসীম বীরত্ব, আত্মত্যাগ আর অহংকারকে সম্মান জানিয়ে আমাদের অনুষ্ঠানের নাম রাখা হয়েছে চির উন্নত মমশির। আপনারা জানেন, প্রতি বছর 29শে মে বিশ্বজুড়ে জাতিসংঘ শান্তিরক্ষা দিবস বা ইউএন পিসকিপিং ডে পালিত হয়। 1945 সালের এই দিনে বিশ্ব শান্তির প্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রা শুরু করেছিল জাতিসংঘ। আর এই জাতিসংঘের সবচেয়ে বড় এবং সফল একটি উদ্যোগ হলো তাদের পিসকিপিং মিশন। আর যখনই শান্তিরক্ষা মিশনের কথা আসে, সারা বিশ্বের বুকে যে দেশটির কথা সবার আগে উচ্চারিত হয় তা হলো আমাদের বাংলাদেশ। আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন এমন একজন মানুষ, যিনি নিজের জীবন বাজি রেখে বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল সবুজ পতাকাকে তুলে ধরেছেন। তিনি 1994 সালের প্রথম উপসাগরীয় যুদ্ধের পরে ইরাক ও কুয়েত সীমান্তে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য গঠিত জাতিসংঘের ইউনিকম মিশনের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সামরিক ক্যারিয়ার সম্পন্ন আমাদের আজকের এই অতিথি দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য টিভি চ্যানেলে জিওপলিটিক্স, ক্রস বর্ডার টেররিজম, রোহিঙ্গা ক্রাইসিস এবং ম্যারিটাইম ডিলিমিটেশনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্ট্র্যাটেজিক নিরাপত্তা ইস্যুতে নিয়মিত অংশ নেন। তিনি একজন সিকিউরিটি অ্যান্ড পলিসি অ্যানালিস্ট এবং বাংলাদেশ ডিফেন্স জার্নালের সাবেক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর। স্বাগত জানাচ্ছি অবসরপ্রাপ্ত মেজর আশরাফুজ্জামানকে। স্যার, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপনাকে এবং দর্শক শ্রোতা মণ্ডলীকে সালাম এবং শুভেচ্ছা। এবং আমি কৃতজ্ঞ যে আপনি আমাকে এই বিশেষ উপলক্ষে আমাকে স্মরণ করেছেন। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। শুরুতেই জানতে চাইবো, একজন সামরিক সেনা কর্মকর্তা হিসাবে ইউএন পিসকিপিং মিশনের গুরুত্বটুকু আপনি কিভাবে দেখেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ব প্রেক্ষাপটে, আমাদের দেশীয় প্রেক্ষাপটে। আমাদের এই পিস কিপিং অপারেশনে অংশগ্রহণের মাধ্যমে আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এখানে আমাদের সেনা, নৌ, বিমান বাহিনী এবং পুলিশ বাহিনীও তারা এই মিশনে নিয়মিত অংশগ্রহণ করেছেন, করছেন এবং আগামীতেও আসলেও তারা করবেন। এখানে একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে রাখি। বিডিআর যে বিদ্রোহ হয় 2009 সালে, সেখানে তাদের একটা দাবির মধ্যে ছিল যে বিডিআরকে ইউএন মিশনে পাঠানোর জন্য, কিন্তু সেটা সম্ভব ছিল না, কারণ ইউএনের ওই রকম কোনো খাত নাই যেখানে প্যারামিলিটারি ফোর্স এখানে দায়িত্ব পালনের সুযোগ আছে। তো এই মিশনগুলোতে আমরা 1988 সালে ইরান ইরাক যুদ্ধ শেষ হওয়ার পরে তখন জাতিসংঘ শান্তি মিশন শুরু হয় এবং সেখানে আমাদের 15 জন অফিসারের মাধ্যমে আমাদের শান্তি রক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সূত্রপাত। এরপরে আপনার নামিবিয়াতে শান্তিরক্ষী মিশনে যায় ওর পরপরই। এখানে একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা অনেকে ভুলে গেছি। যখন শান্তিরক্ষী মিশনের আমাদের পাঠানো হয়, তখন প্রথমবারের মতো, এই কারণে আমাদের অনেক কিছু অজানা ছিল, কিন্তু আমাদের যে 15 জন পায়োনিয়ার অফিসার ছিলেন তারা অত্যন্ত সুনামের সাথে কাজ করেছেন এবং তার ফলে আমাদের পরবর্তী ধাপগুলো সহজ হয়েছে এবং জাতিসংঘের কাছে আমরা বোঝাতে পেরেছি যে আমাদের দেশের শান্তিরক্ষীরা তারা দক্ষ এবং যে কোনো কার্যক্রম গ্রহণে তারা সদা প্রস্তুত। ধন্যবাদ স্যার। আপনার বক্তব্য অনুযায়ী প্রথম ইউএন মিশনে 15 জন সেনা সদস্যকে পাঠানো হয়েছিল, বাট অ্যাকর্ডিং টু রেকর্ডস বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য লিডিং ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি। ইজ দ্য ইনফরমেশন কারেক্ট? ইয়েস, প্রথমে 15 জন, ওটা শুরু। তারপর নামিবিয়াতে আমার ঠিক উল্লেখযোগ্য সংখ্যাটা মনে পড়ছে না, সেখানে সংখ্যা আরো বেশি হয়েছিল এবং ক্রমান্বয়ে বেড়েছে। এখানে আপনাকে একটু তৎকালীন যে পরিস্থিতি, বিশেষ করে 90 দশকের শুরু থেকে জাতিসংঘ বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকাতে তাদের কার্যক্রম বৃদ্ধি করে পরিস্থিতি শান্ত করার জন্য। আমাদের নামিবিয়ার পরে যেটা আসে সেটা হচ্ছে আপনার ক্যাম্বোডিয়াতে একটা বড় মিশন হয়। সেখানে আমাদের অনেক অফিসার এবং অন্যান্য পদমী সৈনিকরা
ওখানে অংশগ্রহণ করে এবং এইভাবেই ক্রমান্বয়ে বাড়তে থাকে। এবং যেহেতু সূচনাটা ভালো ছিল এবং ধারাবাহিকভাবে তারা ভালো কাজ করেছে, এই কারণে আপনার বাংলাদেশের অংশগ্রহণ ক্রমান্বয়ে বেড়েছে। তো এখানে একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যে 1988 সালে ইরান ইরাক যুদ্ধের পরে এরপরে আবার এই যে সাদ্দাম হোসেনের ইরাক কুয়েত দখল করে ফেলে এবং কুয়েত দখল করার পরে তাকে যখন উৎখাত করা হয় কুয়েত থেকে, তারপরে 1991 সাল থেকে ইউনিকম মিশন শুরু হয়, ইউনাইটেড নেশনস ইরাক কুয়েত অবজারভেশন মিশন, যেটাতে আমি 1994 সালে অংশগ্রহণ করি। ধন্যবাদ স্যার। আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি যে আপনি তো কুয়েত মিশনে গিয়েছিলেন, ওখানে গিয়ে আমাদের দেশের অনেকের একটি মিথ বা একটি ভুল ধারণা আছে যে পিস কিপার্সরা ইউএন মিশনে গিয়ে শুধু ক্যাম্প পাহারা দেয়। আপনাদের দৈনন্দিন কার্যকলাপ বা জীবনযাত্রার ব্যাপারে একটু যদি জানাতেন। এটা এই মিথটা যে কোত্থেকে আসলো, এই মিথটাই তো মিথ। এটা কারণ জাতিসংঘ যখন কোনো অ্যাসাইনমেন্ট দেয়, তো তাদের কতগুলো চার্টার অফ ডিউটি থাকে, নির্দিষ্ট দায়িত্ব পালন করতে হয় এবং এটা রুটিন ভিত্তিক। সেটা দায়িত্ব পালন, যারা দায়িত্ব পালন করছে আবার সেই দায়িত্ব পালন তারা সঠিকভাবে করছে কিনা তাদের জন্য একটা সুপারভাইজারি বডি থাকে, সুতরাং ওটা ওই সুযোগ নাই। আরেকটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে আমরা আমাদের দেশে হয়তো অনেকে কাজের ক্ষেত্রে একটু গাফিলতি করি, কিন্তু জাতিসংঘ মিশনের ক্ষেত্রে গাফিলতির প্রশ্নটা একেবারেই আসে না। এই কারণে যে চিন্তা করে যে আমি যদি একটা ভুল কাজ করি তাহলে এটা আমার দেশের একটা বদনাম হবে, আমাদের সশস্ত্র বাহিনীর একটা বদনাম হবে এবং আগামীতে আমার মতো যারা এই মিশনে আসার জন্য উদ্গ্রীব বা সুযোগ আছে সেই সুযোগটা সংকুচিত হয়ে যেতে পারে। সেজন্য তারা বেশ তাগিদ অনুভব করে সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য। ধন্যবাদ। অনেক সুন্দর করে আপনি পুরো বিষয়টি আমাদের দর্শকদের জন্য বুঝিয়ে বলেছেন। স্যার, আমাদের দেশের যখন ইউএন মিশনের কথা আসে তখন সবসময় আমরা ভিজুয়ালাইজ করি বাংলাদেশ আর্মির কথাই, কিন্তু এখানে অন্যান্য বাহিনীরও তো বিশাল একটি অবদান আছে। সো এখানে আমাদের দেশের অন্যান্য বাহিনীদের অবদান এবং ওনাদের স্যাক্রিফাইসের ব্যাপারে যদি একটু আমাদের দর্শকদেরকে আপনি জানাতেন, বলতেন। এখানে অন্যান্য বাহিনীর মধ্যে বিশেষ করে নৌবাহিনীর যে কার্যক্রমটা সেটা তো ঠিক মানে সেনাবাহিনীর কার্যক্রমটা একটু বিস্তৃত, কিন্তু যখন এয়ারফোর্সের তারা যে হেলিকপ্টার ফ্লিট চালাচ্ছে বা এই রিলেটেড এয়ার অপারেশন রিলেটেড, তাদের কিন্তু ওই ওই জায়গায় তারা যদি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে তাহলে কিন্তু হলো, কারণ সবার দ্বারাই সব কাজ করার প্রয়োজন নেই এবং করা সম্ভব না। সুতরাং এটা শুধু সেনাবাহিনী না, এটা আমি বলি বাংলাদেশের কন্টিনজেন্ট সেই হিসেবে বিবেচনা করা হয়। আমাদের পুলিশ বাহিনীর বিশেষ করে মানে প্রাক্তন যুগোস্লাভিয়া, যেটা একটা রাষ্ট্র ভেঙে এখন 6টা রাষ্ট্র হয়ে গেছে, সেখানেও তারা বেশ সুনামের সাথে কাজ করেছে এবং এই সুদানে, সাউথ সুদানে এগুলো তারা করেছে এবং এখনো করছে। আমি আগেই বলেছিলাম যে নিজের দেশের জন্য প্রাণ উৎসর্গ করা আর বিদেশের মাটিতে অন্যজনের জন্য প্রাণ উৎসর্গ করা, দুটার মধ্যে পার্থক্য থাকে, আবেগের পার্থক্য থাকে, দায়িত্ব মানে মোটিভেশনের একটা পার্থক্য থাকে। কিন্তু আমাদের লোকজন যথেষ্ট আন্তরিকতা এবং তাগিদ এবং তাগদ দিয়ে কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করেছে। আমি স্মরণ করছি যারা এই জাতিসংঘ মিশনে আত্মহতি দিয়েছেন, এই সংখ্যাটা কম না। অফিসার বলেন, জেসিও বলেন, অন্যান্য পদবীর আছে, তারা অনেকে প্রাণ দিয়েছে। তবে একসাথে সবচেয়ে বেশি একটা আমাদের দুর্ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে এই বেনিন বিমান দুর্ঘটনায় একসাথে আমাদের অনেক অফিসার এবং একজন জেসিও মারা গিয়েছিলেন। তো সবার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আর এই মিশনের মাধ্যমে যারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন, করছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি
এবং যারা আগামীতে এই ধরনের মিশন কার্যক্রমে অংশগ্রহণ করবেন তাদের জন্য শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর গল্প শেয়ার করার জন্য। এই মিশনের পিছে আরো কিছু গল্প আছে, সেটি হচ্ছে আমাদের আহ, সেনা সদস্যদের পরিবারের যে স্যাক্রিফাইস গুলো, এই স্যাক্রিফাইসের বিষয়ে আপনি কিছু বলতে চান, এবং ওনাদের জন্য আমাদের দেশের সরকার কি কি ধরনের ফ্যাসিলিটিস প্রোভাইড করে থাকে, বা ওনাদের পাশে কিভাবে দাঁড়াচ্ছে আমাদের দেশের সরকার বা বাংলাদেশ আর্মি, এই বিষয়ে আমরা আসলে একটু জানতে চাচ্ছিলাম। কোনো সন্দেহ নেই, এখানে একটা আহ, বাস্তবতার কথা বলি। মানুষ যদি মনে করেন আহ, একজন বাড়ির কর্তা যিনি আশেপাশে দায়িত্ব পালন করছেন, উনি যদি দীর্ঘক্ষণও বাইরে থাকেন, তাহলে পরিবার কিন্তু অনেক দুশ্চিন্তা করে না। কিন্তু এই বিদেশে থাকে, এটা কিন্তু একটা মানসিক টানপোড়েন শুরু হয়ে যায়। আবার কাছে থাকলে, দেশের ভিতরে থাকলে খুব অল্প সময়ের মধ্যে আসা যায়, কিন্তু বিদেশে থাকলে ঠিক ওইভাবে আসা যায় না। সুতরাং একটা মানসিক চাপ থেকে যায়। তবে দেশের ভিতরে থাকলেও অনেক সময় করা যায় না। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি যে ক্যাম্পে ছিলাম, সর্ব উত্তরের ক্যাম্প পার্বত্য চট্টগ্রামে, ওখানে আমার একজন সৈনিক বশির বাবা মারা যাওয়ার 15-20 দিন পরে চিঠি পাইল যে তার মা মারা গেছে। তো তাকে আমরা ছুটি যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, কিন্তু হেলিকপ্টারে করে ওই যে পাঠাবো, সেই মানে হেলিকপ্টার পাওয়া যাচ্ছে না। তারপরে কিছুদিন পরে আবার খবর হলো তার বাবা মারা গেছে। অর্থাৎ একটা ছেলের বাবা মা মারা গেছে, কিন্তু সে দাফনে অংশগ্রহণ করতে পারেনি। তো দেশের ভিতরেও ওই পার্বত্য চট্টগ্রাম ক্ষেত্রে এরকম হয়, আর বিদেশের ক্ষেত্রে এটা তো আরো বেশি, কারণ হঠাৎ করেই তো আর আসা যায় না। সো এই যে হঠাৎ করে আসতে পারবে না, এটা কিন্তু একটা মানসিক চাপ তৈরি করে। সুতরাং সেই অর্থে আমাদের পরিবার তাদের স্বজনদের কথা এভাবে চিন্তা করে। আর একটা জিনিস হচ্ছে যে, মনে করেন যে যে সন্তানের বাবা, সন্তানের বয়স যখন 1 বছর, তখন ইউএন মিশনে গেছে। তো এই যে দ্বিতীয় বছরের সন্তানের যে বিভিন্ন পরিবর্তন, হাঁটতে শেখা, কথা বলা, গড়াগড়ি দেওয়া, এগুলো কিন্তু বাবা দেখতে পারে না। সুতরাং এই জিনিসগুলো একটা মানসিকভাবে একটা চাপ তৈরি করে, এবং এই ক্ষতিটা কিন্তু, অর্থাৎ এই যে দেখতে না পাওয়া, কাছে না পাওয়ার যে মানে যে বেদনা, সেটা একটু মানসিক চাপ তৈরি করে। এটা স্ত্রীরও করে, আবার স্বামীরও করে। আর যে সমস্ত আমাদের নারী রক্ষী আছেন, তাদের ক্ষেত্রে তারা তো সন্তান নিয়ে যেতে পারে না, তাদের তো আরো বেশি একটু মানসিক চাপ বেশি পড়তে হয়। তো সব মিলায় পরিবারকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। কিছু পয়সা পাওয়া যায়, বাড়তি পয়সা পাওয়া যায়, সেটাও ঠিক। আবার এদিকে এই ধরনের একটা মানসিক চাপে থাকতে হয়। আসলে জীবনের ওই যে অর্থনীতিতে একটা কথা আছে যে অপরচুনিটি কস্ট, একটা সরকারি দায়িত্ব, একটা বাড়তি ইনকাম, আর এদিকে এইগুলো ত্যাগ করতে হয়। এটা ওই অপরচুনিটি কস্টের সমীকরণে মিলে যাচ্ছে। ধন্যবাদ। বাংলাদেশ আর্মির ব্যাপারে আসলে আমরা অনেক কিছু জানতে পারছি, অনেক গল্প শুনতে পারছি, যে গল্পগুলো শুনে আসলেই অনেক গর্বিত বোধ করছি। সো এবার একটু ডিফারেন্ট টপিকে আসতে চাচ্ছি, সেটি হচ্ছে বাংলাদেশ আর্মি বা আমাদের সেনা সদস্যরা আর্থিকভাবে কতটুকু বা কিভাবে লাভবান হন, এই বিষয়ে একটু আমাদেরকে এনলাইটেন করবেন প্লিজ। এখন এটা বেতন তো উল্লেখ করার দরকার নেই, তবে ডেফিনেটলি দেশে যে বেতন পায় তার থেকে অনেক গুণ বেশি হয়। জাতিসংঘের ডলারের বেতন হয়। তো এই এটার ক্ষেত্রে আমি শুধু ব্যক্তি লাভের কথা নয়, এখানে অনেকগুলো লাভের খাত আছে। দেশ লাভবান হয় আর্থিকভাবে। রেমিটেন্স যে টাকাটা, কারণ ওরা ডলারের বেতন পায়, সেইটা আমাদের তো দেশীয় মুদ্রায় পে করা হয়। সুতরাং এই অর্থে দেশের বৈদেশিক মুদ্রার একটা বড় সূত্র এটা। তাহলে যে সমস্ত সরঞ্জামাদি কেনা হয়, সেগুলোর যদি জাতিসংঘের ক্ষেত্রে জন্য স্পেসিফিক মিশনের জন্য কেনা হয়, তাহলে তার একটা মূল্য আছে। আর প্লাস হচ্ছে সেটা ব্যবহার বাবদ প্রত্যেক একটা সময় অন্তর একটা ডেপ্রিসিয়েশন ভ্যালু বাংলাদেশকে দেয়, সরকারকে দেয়। তার মানে আমরা
বেতন ভাতা বাবদ একটা বৈদেশিক মুদ্রা পাচ্ছি, এবং এই যে সরঞ্জামাদি ইউএন কাজে ব্যবহার করার কারণে আমরা ডেপ্রিসিয়েশন ভ্যালু হিসেবে পাচ্ছি। আপনারা এখানে খেয়াল করে দেখেন আমাদের যে এয়ার কন্টিনজেন্ট, যে আমাদের হেলিকপ্টার গুলো ওখানে ডিপ্লয়েড, বা আমাদের নেভির ফ্রিগেট যে ডিপ্লয়েড, এই বাবদ আমরা একটা ভালো পয়সা পাই। থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং ইউর থটস। এবার আসলে আহ, আরো কিছু ডিফারেন্ট ইস্যু নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটি হচ্ছে এই যে আমাদের সেনা সদস্যদের বিভিন্ন ধরনের স্যাক্রিফাইস বা ওনারা যে আত্মত্যাগ করছে, ওনাদের এত বড় বড় অবদান, এই জিনিসটা আমাদের সাধারণ জনগণের কাছে এই নিউজগুলো একটু কম পৌঁছায়, বা আমাদের গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে এই জিনিসগুলো প্রচারণা একটু কম বলে প্রতীয়মান। এই বিষয়ে আপনার মতামত কাইন্ডলি শেয়ার করবেন। আমাদের গণমাধ্যমে আগের থেকে অনেক বেশি এটা করা হয়। যেমন আমাদের যখন কন্টিনজেন্টের রোটেশন হয়, তখন ওই যে আমাদের মিডিয়া টিম যায়, এবং তারা মিডিয়া টিম গিয়ে আমাদের ওখানে যারা ইউএন পিসকিপার আছে তারা বিভিন্ন কার্যক্রম সেটা কভার করে। এটা এটা একটা ভালো দিক। তবে এইটা যেন নিয়মিত করা হয়, এবং কোনো ঘটনা ঘটলে সেটার একটা বিস্তারিত প্রেস ব্রিফিং করলে ভালো হয়। আমরা ওই যে গণমাধ্যমের খবরগুলো কিছুটা মনে করেন বিভিন্ন সূত্র, বিভিন্ন গণমাধ্যম তারা যোগাযোগ করে একটা একটা ন্যারেটিভ দাঁড় করায়। কিন্তু এর যেমন এই যে কিছুদিন আগে আমাদের 6 জন মারা গেল, সর্বশেষ যেটা আছে, তো এগুলো নিয়ে কোন প্রেক্ষাপটে মারা গেছে সেগুলো একটু বিস্তারিত জানানো। আর আপনাকে একটু বলে রাখি যে আমাদের যারা নিহত হয়েছেন জীবন্ত ফেরত পাওয়া যাবে না, কিন্তু ইউএন কিন্তু এই ব্যাপারে একটা দায়িত্বশীল আচরণ করে। সেটা হচ্ছে নিহতের ক্ষতিপূরণ, এবং আহত হলেও তার একটা ক্ষতিপূরণ আছে। আমাদের যথাযথ কর্তৃপক্ষ তো সেটা যোগাযোগ করেই সবকিছু ব্যবস্থা নেয়। আর আরেকটা ছোট্ট একটা কথা বলি যে ওই আপনার এই কার্যক্রমটা সেনাবাহিনী সম্পর্কে আবার অনেকে একটু নেতিবাচক মনোভাব পোষণ করেন, অকারণেই অকারণেই করে। অনেক উদাহরণ দেওয়া যায়, তো সেটা এখন দিতে গেলে অনেক বিস্তারিত সময় আছে। আর যেহেতু আমি সেনাবাহিনীর পক্ষে একক বক্তা এখানে, সুতরাং মনে হয় যেন যদি কেউ উপস্থিত নাই সেই জন্য আমি সবগুলো বলছি। বাস্তবতা হচ্ছে এটা, ওটা হলে আরো তার সাথে বাস করা যেত, এরকম অনেক ক্ষেত্র আছে। তো আমাদের আমরা কার্যক্রম যেভাবে চলছে সেটাকে, কারণ প্রত্যেক জিনিসেরই একটা উন্নতি করার সুযোগ আছে, এবং সেটা আমাদের নিয়ে গবেষণা হয়, এবং আরো গবেষণা করা উচিত, এবং এটা জারি রাখা উচিত যাতে করে আমরা আরো ভালো করতে পারি। এবং কারণ এখানে মনে রাখতে হবে যে আমাদের মতো এই তৃতীয় বিশ্বের একটা দেশের বাইরে অন্যান্য দেশের সহায়তা পাওয়ার জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য এই একটা বড় ফোরাম জাতিসংঘের মাধ্যমে। আগে আমাদের জাতিসংঘ হেডকোয়ার্টারে আমাদের রিপ্রেজেন্টেশন ছিল না, কেন এখন আছে। তো সেটা ক্রমান্বয়ে হয়েছে, এটা ভালো হয়েছে আমাদের জন্য। এবং বাংলাদেশকে যেমন আমি ইউনিকমে 34টা দেশের মধ্যে আমরা ছিলাম একটা প্রতিনিধি ছিল, এবং সেখানে আমাদের একটা একটা ব্যাটালিয়ান স্ট্রেংথের জনবল ছিল, প্লাস আমরা অবজারভার ছিলাম। তো ওখানে তার ফলে দেশে বাংলাদেশি কন্টিনজেন্ট এত ভালো ডিউটি করছে এই চেক পয়েন্টগুলোতে। তো এই সমস্ত বিষয়ে প্রচার, শুধু আমি বলবো যে আন্তর্জাতিক গণমাধ্যমেও সেটাকে প্রচারের মাত্রাটা কিভাবে করা যায় সেটাও একটু বিবেচনা করা উচিত। আমি আন্তর্জাতিক গণমাধ্যমে আমাদের প্রচার সম্পর্কে, আমাদের পিসকিপারদের সম্পর্কে খুব একটা বেশি আমার চোখে পড়েনি, আমি হয়তো মিস করেছি যদি হয়ে থাকে। তো সেটা কিভাবে করা যায়, কারণ আজকাল প্রচারে প্রসার, আমি 2বার বললাম এই কথাটা, সুতরাং সেটা যদি কর্তৃপক্ষ যদি বিবেচনা করে আমার মনে হয় এটা ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আশা করি আমাদের সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে নেসেসারি স্টেপস নিবে, এন্ড আশা করি আমাদের দেশের জনগণও আস্তে আস্তে আরো বেশি জ্ঞান অর্জন করতে পারবে, বা আরো বেশি জানতে পারবে আমাদের আর্মি, নেভি, এয়ারফোর্স এন্ড আমাদের প্যারামিলিটারি ট্রুপস, পুলিশরা যেভাবে আমাদের দেশের জন্য অনেক কিছু করে যাচ্ছেন। এই বিষয়ে সবাই আসলে জানাটা খুবই দরকার, এন্ড এই কামনাই করছি। সো
আপনার যদি আরো কিছু স্যার বলার থাকে আমাদের দর্শকদের প্রতি, প্লিজ আপনি আপনার ভিউজ একটু শেয়ার করবেন আমাদের সাথে। এমইটিভিকে ধন্যবাদ আমাকে সবার সামনে উপস্থাপন করার জন্য এবং একটা গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরার জন্য, এবং এর মাধ্যমে বাংলাদেশ এর ইউএন কন্টিনজেন্টে অংশগ্রহণকারী সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং পুলিশ বাহিনী যারা আছে প্রত্যেকের অবদান যথাযথভাবে সবার সামনে উপস্থাপিত হবে। আমি আবারও একটা কথা বলতে চাই যে দেশের জন্য প্রাণ দেওয়া আর বিদেশে গিয়ে শান্তি রক্ষায় প্রাণ দেওয়া দুটার মধ্যে ঢের পার্থক্য আছে। তারপরেও আমরা ওই ঝুঁকিপূর্ণ জায়গায় যাচ্ছি এবং আমরা দায়িত্ব পালন করছি, এবং বাংলাদেশ এ পর্যন্ত কোনো জায়গায় পিছপা হয়নি তার দায়িত্ব পালনে। এটা আমাদের জন্য খুব একটা ভালো দিক। আমাদের দেশে অনেক ক্ষেত্রে অনেক অভিযোগ থাকলেও কিন্তু ওখানে বিদেশে আল্লাহর রহমতে আমরা অনেক ভালো করেছি, এবং এটা খুবই আমাদের একটা সন্তুষ্টির বিষয় যে আমরা ভালো করছি আন্তর্জাতিক অঙ্গনে। তো অবদান আমরা আমাদের এই যে ভাবমূর্তির একটা দেশের ভাবমূর্তির উন্নত হচ্ছে, এটা একটা বিরাট ব্যাপার। আর্থিকভাবে দেশ লাভবান হচ্ছে। আরেকটা হচ্ছে যে বাংলাদেশের ইমেজ এই পর্যায়ে চলে গেছে, এখন একটা বার্গেনিং পজিশনে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের একটা বার্গেনিং পজিশন তৈরি হয়ে গেছে। কারণ এই জায়গায় ছোট্ট একটা তথ্য দেওয়ার দরকার, কারণ সবাই শান্তিরক্ষা মিশনে পাঠাতে চায় না। এই ঝুঁকি, ঝামেলা, এবং বিশেষ করে যখন মিশন একটা প্রথমে শুরু হয় তখন যে একটা খুব দুর্বল ব্যবস্থাপনা থাকে, ইনফ্রাস্ট্রাকচার থাকে, সেখানে গিয়ে আফ্রিকার বড় বড় মশার কামড় খেয়ে আমাদের লোকজন ডিউটি পালন করছে। মরুভূমির মধ্যে যেখানে গেলে কয়েকদিন পরে গায়ে একটু হালকা হালুক ফোসকা পড়ে, সেরকম জায়গায় দায়িত্ব পালন করছে নির্দ্বিধায়। তো এই সমস্ত জায়গায় খুব বেশি অনেক দেশই লোক পাঠাতে চায় না। আবার অনেক দেশেরই প্রয়োজন হয় তাদের আভ্যন্তরীণ বিষয়ে বেশি গুরুত্ব দেওয়ার কারণে তাদের সৈন্য স্পেয়ার করতে পারে না। তো সব মিলে আমরা যে ধারায় আছি সেই ধারাটা অব্যাহত থাকুক, এবং এখান থেকে আরো আমরা কিভাবে উন্নত করতে পারি। এবং সবাইকে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে দেশের ভাবমূর্তি, আমাদের বিভিন্ন সশস্ত্র বাহিনীর এবং পুলিশ বাহিনীর ভাবমূর্তি মাথায় রেখে আগামীতে আমাদের পথ চলা আরো ভালো হবে বলে আমার বিশ্বাস। আমি জনগণকে অনুরোধ করব যে আমাদের সশস্ত্র বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী যারা আছে তাদের অবদান এবং তারা যে সুনাম অর্জন করেছে সেটা মনে করে, প্লাস পুলিশ বাহিনীর যারা দায়িত্ব পালন করছেন তাদের এই অবদানটা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি যেভাবে উন্নত করেছে সেটা আপনারা নিজেরা বিশ্বাস করুন এবং অন্যদেরকে জানান। আমাদের যারা বিদেশে এই শান্তিরক্ষা মিশনে আছে তারা দেশের পতাকার সামনে নিয়ে এগোচ্ছে, আমরা তাদের ভালো চাই। এবং সবার কাছে অনুরোধ যে দুর্বল দিক চিন্তা না করে, কোন নেতিবাচক চিন্তা না করে, ভালো দিক বিবেচনা করে তাদেরকে আরো উৎসাহিত করার জন্য এবং তাদের মান সম্মান রক্ষার্থে অবদান রাখার জন্য বিনীত অনুরোধ করছি। অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতারা, শেষ করার আগে শুধু এতটুকুই বলবো, বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি সে সকল বীরদের যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছেন বিদেশের মাটিতে, এবং বিদেশের মাটিতে অন্য দেশের মানুষের মুখে হাসি ফোটানোর প্রচেষ্টা করছেন। দেখা হবে আগামী পর্বে অন্য নতুন এক গল্প নিয়ে, অন্য নতুন এক অনুপ্রেরণিত হওয়ার অন্য কোনো ডিফারেন্ট স্টোরি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন এবং এমইটিভির সাথেই থাকুন। এমইটিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।